শুরু করতে চাই আজকে একটা ইমেইল দিয়ে প্রতিবারের মতন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। চলুন আমরা ইমেইলটা শুনে আসি। ঝাড়ফুঁক করতেন তিনি, আমার মার চিকিৎসা করান, এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মৌলানা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন। 2001 সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি, কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, নিজে নিজে কথা বলেন, নিজেই নিজেকে আঘাত করেন বিভিন্নভাবে, নিজের চুল ধরে নিজে টানাটানি করেন। এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকত এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করত এবং অনেক কিছু বলত। আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা, তা বুঝতে পারছি না। একদিন দেখি আমার উপরে উঠে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে একটু পর পর। যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল। আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে দুটি ছায়া। আমার মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে বাচ্চার সাথে খেলছে। একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে। প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ, মানে বিভিন্ন রং ধারণ করছিল। আমি অনেক কাছে এগিয়ে আসলাম, তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল। এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম। আন্টি 10-12 বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান। ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে। আন্টি আমাকে বললেন, তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো, তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। আমি রাতের বেলায় ঘুমাইনি, জেগেছিলাম তাদের দেখার জন্য। যেই মাত্র তাদের দেখা পেলাম তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনারা? আমার কাছে কি চান? কেন এখানে আসেন প্রতিদিন? তারা তখন উধাও হয়ে গেল। এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমি আমার নানা, নানু এবং মামাকে বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না। তারপর আমি যখন আমার খালাকে বলি, আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন। সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায়। এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাত। 2012 সাল, রাত কয়টা বাজে তা খেয়াল নেই। আমি দেখছি একটি অবয়ব, পুরো শরীর তার নীল রঙের, বসে এবং আমার গলার চিপ দিয়ে ধরে। আমি আমার বাবা মাকে বললেও কেউ বিশ্বাস করেন না, বাসা চেঞ্জ করে ফেলে। 2014 সাল, রাতে আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম। কোনো একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলল, আপু বলে ডাক দেয়। আমি পিছে তাকালাম এবং একটি ছায়া দেখতে পেলাম। ছায়াটি আমাকে হাত দিয়ে তার কাছে ইশারায় ডাকছে এবং বারবার আপু বলে ডাকছে। আমি দৌড়িয়ে বাসায় চলে যাই। বাসায় তখন কেউ থাকে না। আমি আমার রুমে গিয়ে শুয়ে থাকি। ভুল করে আমি আমার বাসার মেইন দরজা আটকাতে ভুলে যাই এবং তা খোলাই থাকে। রুমের ভেতর বারবার সেই বাচ্চা ছেলেটির ডাক আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তখন আমার বাবা মার রুমে যাই। অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো রুমের ভেতর। আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি কাকে জানি কবর দেওয়া হবে। তার জন্য কবরের মাটি খোঁড়া হচ্ছে এবং লাশের সামনে একটি বাচ্চা ছেলে খুব জোরে চিৎকার করে কাঁদছে, বাবা বাবা বলে। লাশটির আশেপাশে অনেক পাঞ্জাবি পরা লোক, সবাই জিকির করছে। আমি যখনই বাচ্চা আলিফের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সালাম এবং ভূত এফএমে আসার জন্য অনেক ধন্যবাদ আলিফ। আপনাকে অনেকদিন পরে আসছি আবারও। ঘটনা শুরুর আগে এই স্বপ্ন নিয়ে ঘটনাটা স্টার্ট করি। স্বপ্নের ঘটনা স্টার্ট করি, স্বপ্ন দিয়ে শুরু হোক। তো আমি তো রাসেল ভাই জানেন আমি একটু ডিফারেন্ট ঘটনা ছাড়া শেয়ার করি খুবই কম, একদম একটু ডিফারেন্ট না হলে। তো আপনি যেটা বলেছেন সেটা দিয়ে স্টার্ট করছি। নাফিস নামে মানে দুটো ঘটনা আছে, আমরা সেকেন্ড ঘটনাটা শুনছি। ওকে ফাইন। নাফিস নামে যে ভাইয়াটার ঘটনা শেয়ার করব, ভাই তার ঘটনা আমি আপনাকে আগেই বলেছি। সে ঢাকা একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত।
1996-1997 সেশনের স্টুডেন্ট। তো উনি যখন পড়াশোনা করে তখন রাজশাহীতে তার বাবা মা থাকতো। তো রাজশাহীতে থেকে সে ঢাকায় এসে পড়াশোনা করা স্টার্ট করে এবং আসলে ইউনিভার্সিটির ওই হোস্টেলেই থাকা হতো শুরুর দিকে। পরবর্তী সময়ে হোস্টেল চেঞ্জ করে, মানে হোস্টেলে একটু ঝামেলা থাকবার কারণে কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নেয় যে তারা একটা বাসা নিবে। তো মিরপুরের সাইডে আশেপাশে একটা বাসার ভাড়া নেওয়া হয়। তো 96-97 ঘটনাটা আসলে রাসেল ভাই 1999 সালের। আচ্ছা। তো যে বাসাটা ছিল না, সাধারণ বাসা বাড়ি আর কি। তো যে বাসাটা নেয় সেটা মেস বাড়ি। তো তখন এত মেস বাড়ি ছিল না, এখন অনেক মেস বাড়ি আছে। তো এত মেস বাড়ি ছিল না, ঢাকা শহরে খুব কম ছিল, ফ্যামিলি বাসায় সবাই প্রেফার করতো। তো তারা একটা বাড়ি পায় যে বাড়িতে শুধুমাত্র মেসই ভাড়া দেওয়া হয়, শুধু বাড়িওয়ালা থাকতো বা বিল্ডিং এর 5 তলা। তো তারা থাকতো 4 তলা, তো 2 ইউনিটের বাসা, তো তারা থাকতো 4 তলা। ঠিকই ছিল। তো বন্ধের সময় চলে আসে, কারণ ঈদ, রমজানের ঈদ। তো ঈদ শেষে তারা ফিরবে আর কি বাড়িতে। ঘটনা হচ্ছে যে ঈদের ছুটি ছিল 7 দিন, রমজানের ঈদ তো প্রায় 7 দিন 8 দিনের ইউনিভার্সিটির বন্ধ ছিল, বেশি দিনেরই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেল ভাই সবাই তো ঢাকা থেকে চলে যেত, আর তো আরো মানুষ কম ছিল এর আগে, 96-97-99 ঘটনা, মানুষ আরো কম ছিল। তো বাসাটা পুরো খালি ছিল বলতে গেলে। যখন ওনারা যায় 3-4 দিন আগে ঈদের, তখন দেখে অলমোস্ট বাসা খালি। তো ঈদের পর দিন তার বাবার সাথে মনোমালিন্য হওয়ার কারণে ঈদের পর দিন তিনি ঢাকায় চলে আসে। আচ্ছা। তো ঢাকায় আসার পর তো বিপদ, কারণ উনি তো আসার কথা 7-8 দিন পরে ঈদের, কিন্তু চলে আসছে ঈদের পরের দিন। তো ওই বিল্ডিং এ শুধুমাত্র বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার মেয়ে ছিল, বাড়িওয়ালা নিজেও ছিল না। আর ওই পুরো বিল্ডিং এর মধ্যে তিনি ছিলেন, আর ভাগ্যবশত তার পাশের রুমের এক ভাই ছিল। আচ্ছা। তিনি ঈদে জানি নাই, ঢাকার বাইরে যাই নাই, সে ঢাকাতেই ছিল। আচ্ছা। তো ভাগ্যবশত বলার কারণগুলো একটু পরে বলছি। তো উনি যখন আসে বাসায় দেখে যে তো বুয়া যে রান্না করতো সে বুয়াটাও নাই, তো তাকেই রান্না করে খেতে হবে। একটা কমন চুলা ছিল বাসার ভিতরে। তো সে দেখে যে বাসাতে কোনো খাওয়া দাওয়া কিছু নাই। তো সে ট্রাঙ্ক থেকে কিছু টাকা নেয়, টাকা নিয়ে সন্ধ্যা 7টার দিকে মাগরিবের নামাজ পড়ে সে মানে বাজারের দিকে কিছু নিয়ে আসার জন্য, যাতে কেউ খেতে পারে যতদিন পর্যন্ত বুয়া না আসে। অ্যাটলিস্ট 2-1 দিনের খাওয়া তো মেসের লোক জানেনি তো ভাই কি ধরনের খাওয়া খেতে পারে, তো সাধারণভাবে যতটুকু রান্না করে খাওয়া যায় আর কি। তো সে রান্না করার জন্য বাজার নিয়ে আসে, এবং যে টাকাটা বাঁচে সেটা ট্রাঙ্কে রাখবার জন্য, ওই আস্তে আস্তে রাত 9টা বেজে যায়, ট্রাঙ্কে রাখবার জন্য যায়। তো ট্রাঙ্ক খোলার সময় যে ট্রাঙ্কটা ধরে দেখে ট্রাঙ্কটা প্রচন্ড বরফের মতো ঠান্ডা। আচ্ছা। আউট অফ নোওয়্যার ওই রুমের ভিতরে, আমি আগের থেকে বলে দিই রাসেল ভাই, ওই রুমটা ছিল তাদের 3 ফ্রেন্ডের। তো ওই ফ্রেন্ড গুলা কেউ ঈদের ছুটি শেষে বা ঢাকায় আসেনি তখনও, খালি ওই ফ্ল্যাটের মধ্যে, ওই ফ্ল্যাটের মতো 2জন, তিনি আর পাশের রুমের এক ভাই। ওনার সাথে ওনার এতটা ইন্টিমেসি ছিল না, বাট এমনি হাই হ্যালো ছিল, দেখা সাক্ষাৎ ছিল, কারণ টাকা পয়সা তো সবাই একসাথেই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হতো। তো তিনি রান্না বান্না করে খাবে, তো যে টাকাটা বেঁচেছে সেটা সে ট্রাঙ্কের ভিতরে রাখতে যেয়ে দেখে যে ট্রাঙ্কটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, মানে কোনো কারণ ছাড়া। শীতকাল আসলে তখনও প্রপারলি শীত পড়ে নাই, শীতকাল একদম শীতের শুরুর দিকে আর কি। তো এত ঠান্ডা হওয়ার কথা না, বরফের মতো ঠান্ডা। তো সে ট্রাঙ্কটা খোলে, সাহস করে খুলে দেখে কিছু না, সব নর্মাল। সে টাকাটা রেখে রান্না বান্না করে রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়ে। শোয়ার পর সে স্বপ্নে দেখে এরকমটা, যে স্বপ্নে অনেক আজগুবি জিনিস দেখার পর যতটুকু মনে আছে একটা জিনিস, যে ট্রাঙ্কটা খুলতে হবে, ট্রাঙ্কটা খুলতে হবে, এবং ট্রাঙ্কটা খুললে তার কিছু বিপদ হবে, না খুললে কিছু বিপদ হবে, না খুলতেই হবে। আচ্ছা, ট্রাঙ্কটা খুলতেই হবে। সে কি করে, লাইটটা, মানে ঘুম থেকে ওঠে, বলে যে আমার স্মৃতিশক্তি যতটুকু মনে আছে আমি লাইটটা খুলে লাইট মানে ঘুম থেকে উঠি, লাইট জ্বালাই এবং ট্রাঙ্কটা খুলি। ট্রাঙ্কটা খোলার পর তিনি দেখে যে ট্রাঙ্কটার বাম পাশে কিছু নখ, আর ডান পাশে কমপক্ষে 50 থেকে 60টা আঙ্গুল, আচ্ছা, কাটা আঙ্গুল। তিনি একটা চিৎকার দেয়, খুব জোরে চিৎকার দেয়, মনে হচ্ছে এই চিৎকারটা পুরো বিল্ডিং এর সবাই শুনতে পাওয়ার কথা, এত জোরে চিৎকার দেয়। পাশের রুমের ভাইটা দৌড়ে এসে দরজা লক করে, সে দরজাটা খুলে দেয়। তো ওই পাশের ভাইটা দেখে যে তিনি পুরা ঘেমে, মানে এতটাই ঘামা হয়েছে তার শরীরে যে পুরা শরীর তার গোসলের মতো অবস্থা, এবং ওই ট্রাঙ্ক বেয়ে পানি পড়ছে, ট্রাঙ্ক দিয়ে পানি পড়ছে। উনি ভাইটাকে বলে যে কি হয়েছে, তখন বলে যে ভাই আমি এরকম স্বপ্নে দেখলাম, ট্রাঙ্কটা খুললাম, আমি ট্রাঙ্কটা খোলার পর এইসব জিনিস দেখেছি। বলে দেখো এটা দুঃস্বপ্ন হতে পারে তোমার,
আচ্ছা, উনি এতটাই ভয়, এতটাই ঘাবড়ে গেছে যে বলে যে ভাই আপনি আমার সাথে এই রুমে থাকেন, মানে সেই রাতটা পার করার জন্য, অ্যাটলিস্ট এই আজকের রাতটা আপনি আমার সাথে থাকেন, দরকার হলে অনেকটা ব্যবস্থা করবো। ওই লোকটা ভাইয়াটা পাশে তার সাথে তার রুমে থাকে। পরের দিন যখন সকাল হয়, দুইজন মিলে একসাথে নাস্তা খেতে হোটেলে যায়। হোটেলে যাওয়ার পর ওই ভাইয়াটা বলে যে শোনো, তোমাকে রাত ভোরে আমি ডাকলাম, তুমি অথচ ঘুমের ঘোরে কথা বলতে বলতে বসে দাঁড়িয়ে গেছো, আমি তোমাকে বসাতে পারছি না, শোয়াতে পারছি না, এত খারাপ অবস্থা তোমার, তোমাকে একটা ডাক্তার দেখাতে হবে। আমি জানি না তোমার কি হয়েছে, কি সমস্যা, তবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তোমার ফ্রেন্ডরাও ভালো বলতে পারবে তুমি রাত্রেবেলা ঘুমানোর সময় কোনো সমস্যা করো কি না। তো বলে যে এখন তো ডাক্তাররা সবাই ছুটিতে চলে গেছে, তুমি এক কাজ করো, ঘুমের একটা ওষুধ খাও, রাত্রেবেলা ঘুমটা ভালো হয়। আচ্ছা, ঘুমটা ভালো হওয়ার কারণে ঘুমের ওষুধ খাওয়ায়। ওইটা ছিল ঈদের থার্ড ডেতে রাত্রেবেলা ঘুমের কোনো সমস্যা হয় নাই। ঈদের সেকেন্ড ডেতে সে ঢাকা চলে আসে। ঈদের ফোর্থ ডেতে ঘটনা আসল ভাই, ঈদের ফোর্থ ডেতে সে ঘুমের ওষুধ খায়, কিন্তু রাত্রেবেলা তিনি আবার স্বপ্ন দেখেন। এবং সেই ভাইয়াটাকে সে বারবার বলে যে ভাই আপনি আপনার রুমে যান না, আমার তো রাত্রেবেলার সমস্যা, আপনি রাত্রটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আসা পর্যন্ত আমার সাথে রাতে থাকেন, আমার রুমে থাকেন। তো ওই লোকটা তার সাথে রাতে থাকে। তো এরপরও ঈদের ফোর্থ ডেতে তার ঘুম ভাঙে রাত্রেবেলা। তো ঘুম ভাঙের আগে যে স্বপ্নটা তিনি দেখেন এরকম, যে ট্রাঙ্কটা খুলতে হবে, যে ট্রাঙ্কটা না খুলে তাহলে বিপদ আরো ভয়াবহ। ট্রাঙ্কটা খুলতে হবে, এবং এই ঘটনাটা খুব আজগুবি ভাবে আসে, মানে তার কাছে ট্রাঙ্ক খোলার ঘটনাটা খুব অনেক কিছু পেঁচিয়ে আসে। তো সে এতটুকু মনে করে যে আমি লাইট জ্বালাই, এবং সে দেখে যে পাশের ওই বেডে ওই ভাইটা ঘুমাচ্ছে। সে ট্রাঙ্কটা খোলার পর দেখে যে মানে পুরা ট্রাঙ্কটা ভর্তি রক্ত আর দুটো মাথা। একটা মাথা তার এই রুমের একটা, মানে দুইটা মাথাই তার রুমের দুইটা ফ্রেন্ডের ট্রাঙ্কের ভেতরে। তিনি একটা চিৎকারে ওনার আর কিছু মনে নাই, এমন মনে নাই যে এই জ্ঞান আর ফেরেই নাই। তো পরবর্তী সময়ে যে ভাইটা তার সাথে ছিল সে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে, মানে যারা ইমার্জেন্সিতে ছিল সেসব ডাক্তাররা তাকে হসপিটালাইজ করতে বলে, এবং 18 ঘন্টা কোনোভাবে তার জ্ঞান ফেরে নাই। ডাক্তাররা নর্মাল করবার পর ফ্যামিলির লোকজন আসে, এটা হয়ে যায় ঈদের 6th ডে। জ্ঞান ফেরার পর সে যখন নর্মাল হয় তখন বলে যে আমি এই ঝামেলায় পড়েছিলাম, আমি স্বপ্নে এগুলা দেখেছি। তার বাবা একটা হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে আসার পরে বলে যে আপনি, হুজুর যেটা বলছে যে আপনাকে বোবায় ধরছে, বারবার বোবা ধরছে, এবং আপনার মুভমেন্ট গুলা। তখন ওই যে ভাইয়াটা তার পাশে শুয়েছিল তার কাছে কিছু দিন ইনফরমেশন নিল যে সে যখন রাত্রে ঘুমায় দুইটা পা খুব শক্ত করে সে বাড়ি দিতে থাকে ঘুমন্ত, মানে ঘুমার অবস্থায়। এটা সে খেয়াল করে এবং হঠাৎ করে সে দাঁড়িয়ে যায়। কিন্তু রাসেল ভাই, ট্রাঙ্কের ভেতরে দুইটা মাথা দেখার কারণ কি? তো পরবর্তী সময়ে সেই জিনিসটা কানেক্ট করে। ঈদের 7th ডেতে জানতে পারে যে ঈদের 4th দিন তার দুটো ফ্রেন্ড ঢাকায় আসবার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, তার যে রুমমেট গুলা ছিল তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তাদেরই কাটা মাথা। কেন? পরবর্তীতে হুজুর বলে যে এটা বোবায় ধরার কারণে, সে কিছু পানি দেয়, কিছু অ্যাডভাইস করে যে এগুলো করতে হবে। পরে সে জানতে পারে কাটা মাথা হওয়ার কারণ হচ্ছে ওই যারা যেসব ফ্রেন্ড ওই বাসে ছিল